শুরু হচ্ছে কোয়ারেন্টিন রিডিংস। আমাদের মহাকাব্যিক সফরের প্রথম পর্যায়ে আপনারা শুনছেন গ্রিক মহাকাব্য ইলিয়াড। অনুবাদ দেবাশিস দে, পাঠে দেবাঞ্জনা দাস। শ্রুতিগ্রন্থটি নির্মাণ করেছেন শুক্লা রায়। শুরু হচ্ছে গ্রিক মহাকাব্য ইলিয়াড। আজ 14 পর্ব। চতুর্দশ অধ্যায়, পেজ নাম্বার 194। নেস্টর তখন নিজের আসনে বসে মদ্যপান করছিলেন, কিন্তু যুদ্ধক্ষেত্রের তুমুল কোলাহল তার কানে এসে পৌঁছচ্ছিল। তখন তিনি অ্যাসকুলাপিয়াস পুত্রকে সম্বোধন করে বললেন, কোটেশন শুরু, হে মহান ম্যাকাউন, এসবের অর্থ কি? আমাদের জাহাজের চতুর্দিকে উভয় পক্ষের সেনাদলের তুমুল কোলাহল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যা হোক, তুমি এখানে উপবেশন করে মদ্যপানে তোমার শরীর মনকে সতেজ করে তোলো, আর সুন্দরী হেকামেড তোমার জন্য যে উষ্ণ জলের ব্যবস্থা করে দিচ্ছে তাতে স্নান করো। এরপর সে তোমার ক্ষতস্থান থেকে জমাট বাঁধা রক্ত ধুয়ে পরিষ্কার করে দেবে। পেজ নাম্বার 195। আমি এখনই কোনো পর্যবেক্ষণ কক্ষে প্রবেশ করে কি কি ঘটছে তার সবকিছুই পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষণ করব। কোটেশন শেষ। এই কথা বলতে বলতে শিবির অভ্যন্তর থেকে তার পুত্র থ্রাসিমিডিসের বর্ষাটি তুলে নিলেন। যে মুহূর্তে তিনি শিবির থেকে নিষ্ক্রান্ত হলেন, দেখলেন ভগ্ন প্রাচীরের মধ্য দিয়ে পিপীলিকা শ্রেণীর মতো ট্রয় সৈন্য প্রবেশ করছে, আর তাদের ভয়ে ভীত হয়ে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ইতস্তত ছুটে পালাচ্ছে অ্যাকিয়ান সৈন্যদল। জোয়ারের প্রভাবে যখন সমুদ্র স্ফীত হয়ে ওঠে, কিন্তু তরঙ্গরাশি স্তব্ধ হয়ে থাকে এবং প্রচণ্ড বেগবান বায়ুর দ্বারা উত্তাল হওয়ার জন্য নিশ্চল হয়ে প্রতীক্ষা করতে থাকে, তেমনি বৃদ্ধ নেস্টর দ্বিধাবিভক্ত চিত্তে ভাবতে লাগলেন, তিনি দানানদের মাঝে গিয়ে যুদ্ধে প্রবৃত্ত হবেন অথবা রাজা আগামেমননের সন্ধান করবেন। শেষ পর্যন্ত তিনি অ্যাট্রেউস পুত্রের সন্ধান করার সিদ্ধান্ত নিলেন। এদিকে উভয় পক্ষের সৈন্যরা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করে পরস্পরকে নির্বিচারে হত্যা করতে লাগল। নিহত সৈনিকদের মৃতদেহ রণাঙ্গন পূর্ণ হয়ে উঠল। একে অপরকে যখন তারা তরবারি ও বর্ষা দ্বারা আঘাত করতে লাগল, তাদের শরীর ঘিরে পরিহিত বর্মগুলো ধাতব শব্দে ধ্বনিত হয়ে চলল। টাইডেউস পুত্র ইউলিসিস এবং অ্যাট্রেউস পুত্র আগামেমনন আহত অবস্থায় তাদের জাহাজ থেকে বেরিয়ে এসেছিলেন। পথিমধ্যে নেস্টরের সঙ্গে তাদের সাক্ষাৎ হল। রাজা আগামেমনন অত্যন্ত উদ্বিগ্ন হয়ে যুদ্ধের গতি প্রকৃতি পর্যবেক্ষণ করার জন্য জাহাজ থেকে বেরিয়ে এসেছিলেন। বৃদ্ধ নেস্টরকে তাদের সন্ধানে বেরোতে দেখে ভয়ঙ্কর ভয় তাদের আচ্ছন্ন করল। তাকে দেখে আগামেমনন বললেন, কোটেশন শুরু, হে নেলেউস পুত্র, অ্যাকিয়ানদের গৌরব স্বরূপ মহান নেস্টর, আপনি কেন যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে এখানে এসেছেন? আমার এখন ভয় হচ্ছে হেক্টর যে ভয়ঙ্কর কথা উচ্চারণ করেছিল তা বোধহয় সত্য হতে চলেছে। হেক্টর ট্রয়বাসীদের কাছে ঔদ্ধত্য ও অহংকারের সঙ্গে আস্ফালন করে বলেছিল, সে আমাদের রণতরীগুলোতে অগ্নিসংযোগ না করা পর্যন্ত এবং আমাদের হত্যা না করা পর্যন্ত ইলিয়াম নগরীতে প্রত্যাবর্তন করবে না।
যথার্থই সে এই কথাগুলোই উচ্চারণ করেছিল এবং তার কথাগুলো সত্যে পরিণত হতে চলেছে। হায়, কি দুর্ভাগ্য! অ্যাকিলিসের মতো অন্যান্য সব বীরসভ ব্যক্তিরা আমার প্রতি ক্রুদ্ধ হয়ে আমার সঙ্গ পরিত্যাগ করেছেন এবং যুদ্ধ সংক্রান্ত সমস্ত বিষয়ে রয়েছেন সম্পূর্ণ উদাসীন, আর সে কারণে তারা জাহাজের পশ্চাৎভাগে গিয়ে ট্রয় সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধে প্রবৃত্ত হতে অস্বীকার করেছেন। কোটেশন শেষ। এর প্রত্যুত্তরে জেরেনের নাইট নিস্টর বললেন, কোটেশন শুরু, তুমি যা বলছো তা যথার্থই সত্যে পরিণত হতে চলেছে। বজ্রাধিপতি দেবরাজ জোভও ইচ্ছা করলে তা রোধ করতে সক্ষম হবেন না। আমাদের নিজেদের এবং আমাদের রণতরীগুলোর নিরাপত্তার জন্য যে দুর্ভেদ্য সুউচ্চ প্রাচীরটির উপর আমরা নির্ভর করেছিলাম, সে প্রাচীর এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়ে ধরিত্রী মাতার ক্লেশ বর্ধন করছে। ট্রয় সৈন্যরা এখন অদম্য উদ্দীপনার সঙ্গে মরণপণ যুদ্ধ করে চলেছে আমাদের জাহাজের সম্মুখে উপস্থিত হয়ে। বিস্তীর্ণ যুদ্ধক্ষেত্রের যেদিকেই দৃষ্টিপাত করবে সেখানেই দেখতে পাবে ভীত বিহ্বল অ্যাকিয়ান সৈন্যরা বিভ্রান্ত হতবুদ্ধি হয়ে ট্রয় সৈন্যদের হাতে নির্বিচারে নিহত হচ্ছে। একদিকে ট্রয় সৈন্যদের হর্ষোৎফুল্ল কণ্ঠস্বর, আর অন্যদিকে মৃত্যু পথযাত্রী অ্যাকিয়ানদের মর্মান্তিক করুণ আর্তনাদ। এখন আমাদের ভেবে দেখা প্রয়োজন আমাদের কি করা উচিত, যেটা সব থেকে ভালো, পেজ নাম্বার 196, হবে সেই ব্যবস্থায় গ্রহণ করা উচিত। আমি এখন কাউকে যুদ্ধে যাওয়ার পরামর্শ দিতে পারি না, কারণ একজন আহত মানুষ কখনো যুদ্ধ করতে পারে না। কোটেশন শেষ। রাজা আগামেমনন প্রত্যুত্তরে বললেন, কোটেশন শুরু, শুনুন নিস্টর, ট্রয় সৈন্যরা যদি আমাদের জাহাজের পশ্চাৎভাগে এসে যুদ্ধ করে এবং দানানরা কঠোর পরিশ্রম করে যে সুউচ্চ প্রাচীর ও সুদীর্ঘ পরিখা নির্মাণ করেছিল এবং যাকে আমাদের নিজেদের এবং আমাদের রণতরীগুলোর নিরাপত্তার জন্য দুর্ভেদ্য ও দূরতিক্রম্য মনে হয়েছিল, সে নির্ভরতা আস্থা আমাদের জলাঞ্জলি দিতে হয়েছে। আরগাস থেকে বহু দূরে এই শত্রুভূমিতে এসে আমরা সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়ে অগৌরবের গ্লানি বহন করি, এমন ইচ্ছা দেবরাজ জোভ মনে প্রাণে পোষণ করে চলেছেন। আমি জানি দেবরাজ জোভ তখন আমাদের রক্ষাকর্তা হিসেবে স্বীকৃতি পেতে চেয়েছিলেন, আর এখন তিনি ট্রয়বাসীদের দেবতার আসনে প্রতিষ্ঠিত করতে চলেছেন, আর আমাদের পশুর মতো হত্যা করে এক বিকৃত আনন্দে আনন্দিত হতে চাইছেন। সুতরাং এই মুহূর্তে সকলে আমার পরামর্শ মতো চলার চেষ্টা করুন। রাত্রির অন্ধকার ঘনীভূত হবার সঙ্গে সঙ্গে যখন যুদ্ধ বিরতি ঘোষিত হবে, আমাদের যে জাহাজগুলো নোঙর করা আছে সেগুলোকে টেনে এনে সমুদ্রের জলে ভাসিয়ে দিতে হবে এবং যথাসম্ভব দ্রুত গতিতে জাহাজ চালনা করে আমাদের পালাবার চেষ্টা করতে হবে। শত্রুদের হাতে বন্দী হয়ে নিহত হওয়ার থেকে পালিয়ে প্রাণ রক্ষা করা অনেক বেশি বাঞ্ছনীয়। কোটেশন শেষ। ইউলিসিস তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বললেন, কোটেশন শুরু, কি বলছো তুমি অ্যাট্রেউস পুত্র? তুমি সত্যিকারের জঘন্য একজন প্রাণী এবং সকলের ঘৃণার যোগ্য। আমাদের যৌবন থেকে বার্ধক্য পর্যন্ত যত সময় আমরা যুদ্ধ করতে করতে নিঃশেষ না হই, তেমন কঠোর সংগ্রামশীল জীবন যাপন করেছেন দেবরাজ জোভ। সুতরাং আমাদের জন্য শাসনদণ্ড ধারণ না করে ভীরু কাপুরুষ যুদ্ধপরাণমুখ সৈন্যদলের শাসনকর্তা হওয়ার অনেক বেশি বাঞ্ছনীয় ছিল তোমার পক্ষে। সুতরাং এটা সকলের কাছে পরিষ্কার হয়ে গেল, যে ট্রয়নগরী জয় করার জন্য আমরা দুঃসহ কষ্ট, যন্ত্রণা, ক্লেশ, গ্লানি হাসি মুখে সহ্য করেছি, সেই ট্রয়নগরী ত্যাগ করে তুমি চলে যেতে চাও। তোমার জিহ্বাকে সংযত করে নীরবতা অবলম্বন করো, নতুবা অন্যান্য অ্যাকিয়ান রাজা বা অ্যাকিয়ান সৈন্য তোমার মতো
হীন ঘৃণ্য বাক্য উচ্চারণ করবে। তুমি তোমার বিচার বুদ্ধি অনুযায়ী যে কথা উচ্চারণ করেছ, তোমার সেই বিচার বুদ্ধি, মানসিকতা, দৃষ্টিভঙ্গিকে চূড়ান্তভাবে ঘৃণা করি। যখন যুদ্ধ ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং সর্বত্র এর প্রভাব ছড়িয়ে পড়ছে, তখন তুমি আমাদেরকে সমুদ্র জলে জাহাজ ভাসিয়ে দিতে বলে বিজয়ী ট্রয় বাহিনীদের কবলিত করতে চাও। অ্যাকিয়ানরা যখন দেখবে জাহাজগুলোকে সমুদ্র জলে ভাসিয়ে দেওয়া হয়েছে, তখন তারা যুদ্ধে যোগ দিয়ে শত্রু সৈন্যদের আক্রমণ করা থেকে বিরত থাকবে। সুতরাং তোমার পরামর্শ মেনে নেওয়ার অর্থ হল আমাদের অনিবার্য ধ্বংস। কোটেশন শেষ। আগামেমনন প্রত্যুত্তরে বললেন, কোটেশন শুরু, ইউলিসিস, তোমার বাক্যবান আমার অন্তরে বিষাক্ত কীট দংশনের মতো জ্বালা সৃষ্টি করেছে। সুতরাং অ্যাকিয়ানদের জাহাজ সমুদ্রের জলে ভাসিয়ে দেবার যে আদেশ দিয়েছিলাম, সেই আদেশ আমি প্রত্যাহার করে নিলাম। বালক বা বৃদ্ধ যদি কেউ উপযুক্ত পরামর্শ দিতে পারেন, তাহলে তা আমি অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করব। কোটেশন শেষ। তার কথা শুনে ডায়োমেড বললেন, কোটেশন শুরু, তেমন একজন মানুষ আপনাদের সম্মুখেই উপস্থিত আছেন। পেজ নাম্বার 197। তাকে খুঁজতে আপনাকে খুব বেশি দূর যেতে হবে না। উপস্থিত আপনাদের সকলের মধ্যে সব থেকে বয়োকনিষ্ঠ হলেও যদি আপনারা আমার কথা শোনেন এবং আমার বক্তব্যের বিরোধিতা না করেন, তাহলে অবশ্যই আমাদের অভিযান সফল হবে। বংশ পরম্পরা ও জন্মসূত্র অনুযায়ী আমি মহান টাইডেউসের পুত্র। তার মৃতদেহ এখন থিবসের সমাধিক্ষেত্রে শায়িত আছে। প্রোথিয়াসের 3 মহান বীর পুত্র ছিলেন। তাদের মধ্যে এগ্রিয়াস ও মেলাস প্লুরিয়ন ও পার্বত্য ক্যালিডনে বাস করতেন। তৃতীয় পুত্র বীর নাইট ওনিয়াস ছিলেন আমার পিতার পিতা, এবং তিনি ছিলেন সকলের মধ্যে শ্রেষ্ঠ বীর ও অসাধারণ সাহসী। ওনিয়াস তার নিজের মাতৃভূমিতে বসবাস করতেন, কিন্তু আমার পিতা আর্গাসে এসে বসবাস শুরু করেন। আদ্রাস্টাসের পরিবারের এক কন্যার সঙ্গে তার বিবাহ হয়। তিনি বিপুল অর্থ, বিত্ত, সম্পদ ও প্রাচুর্যের অধিকারী ছিলেন। তাছাড়া সমস্ত আর্গিভসদের মধ্যে বর্ষা চালনায় তিনি ছিলেন সর্বাধিক পারদর্শী। এ সমস্ত তথ্য সত্য কিনা আপনি নিশ্চয়ই সে বিষয়ে সবকিছু শুনেছেন। সুতরাং নিজ বংশে আমার জন্ম হয়েছে বা আমাকে একজন কাপুরুষ মনে করে আমার কথাগুলোকে গুরুত্বহীন বিবেচনা করবেন না। অতএব আমরা আহত হলেও যুদ্ধে যোগ দেওয়া আমাদের একান্ত কর্তব্য। পাছে শত্রুপক্ষের সৈন্যদের দ্বারা আরও বেশি আঘাতপ্রাপ্ত হই, এই ভয়ে যুদ্ধে বিরত হয়ে এখানে অপেক্ষা না করে যারা যুদ্ধে নিষ্পৃহ হয়ে আনন্দে সময় অতিবাহিত করছে, তাদের মধ্যে আমরা উৎসাহ বা অনুপ্রেরণা সঞ্চার করতে পারি। কোটেশন শেষ। ডায়োমেড এই কথা বললে সকলেই তার কথা স্বীকার করে নিয়ে রাজা আগামেমননকে অগ্রবর্তী করে রণক্ষেত্র অভিমুখে যাত্রা করল। ইতিমধ্যে নেপচুন উদাসীন হয়ে বসেছিলেন না। তিনি তাদের কাছে একজন বৃদ্ধ মানুষের ছদ্মবেশে এসে উপস্থিত হলেন। তিনি আগামেমননের ডান হাত নিজের হাতের মধ্যে নিয়ে বললেন, কোটেশন শুরু, হে অ্যাট্রেউস পুত্র, আমার মনে হয় অ্যাকিয়ান সেনাদের এভাবে নিহত ও বিপর্যস্ত হতে দেখে অ্যাকিলিস অত্যন্ত আনন্দিত হয়েছে, কারণ এমন ধ্বংসাত্মক ব্যাপারের জন্য সে বিন্দুমাত্র অনুশোচনা বোধ করছে না। এমন অন্যায় আচরণের জন্য তার পরিণতি শোচনীয় হওয়া উচিত। তোমার নিজের ক্ষেত্রে একথা বলা যায় যে দেবতারা তোমার প্রতি এখনো ভয়ঙ্করভাবে ক্রুদ্ধ হয়ে ওঠেননি। এমন একটা সময় আসবে যখন তুমি দেখতে পাবে ট্রয় সৈন্যদের উন্মত্ত পদসঞ্চালনে সমস্ত দিগমণ্ডল সমাচ্ছন্ন হলেও তারা অ্যাকিয়ানদের রণতরীগুলিকে অধিকার করার আশা পরিত্যাগ করে তাদের শিবির ছেড়ে
নগর অভিমুখে পলায়নের জন্য তৎপর হয়ে উঠেছে। কোটেশন শেষ। এই কথা বলে তিনি এক ভয়ঙ্কর রণহুঙ্কার দিয়ে রণক্ষেত্র অভিমুখে প্রচণ্ড ঝঞ্ঝাতাড়িত বায়ুর মতো অত্যন্ত দ্রুত বেগে ধাবিত হলেন। তাঁর রণহুঙ্কারের ভয়ঙ্কর শব্দ একটি যুদ্ধক্ষেত্রের 10 সহস্র যোদ্ধার সম্মিলিত কণ্ঠের রণহুঙ্কারের সমান বোধ হল। তাঁর সেই কণ্ঠস্বর শুনে একিয়ান সৈন্যদের মন নূতন শক্তি, সাহস ও উদ্দীপনায় পূর্ণ হয়ে উঠল। তারা আবার পূর্ণ উদ্যমে, নূতন শক্তি ও বলে সমৃদ্ধ হয়ে যুদ্ধে প্রবৃত্ত হল। অলিম্পাস পর্বতের উচ্চতম শিখরে দাঁড়িয়ে স্বর্ণ সিংহাসনের অধিকারিণী দেবী জুনো যখন তার ভ্রাতা নেপচুনকে যুদ্ধক্ষেত্রে সৈন্যদের মধ্যে ইতস্তত পরিভ্রমণ করতে দেখলেন, তখন তিনি অত্যন্ত আনন্দিত হলেন। বহু ঝর্ণা শোভিত ইডা পর্বতের শিখর দেশে দৃষ্টি নিক্ষেপ করে পেজ নাম্বার 198 দেখতে পেলেন দেবরাজ জোভ নিজের আসনে বসে আছেন এবং তাকে দেখেই তার মনে এক ভয়ঙ্কর ঘৃণার উদ্রেক হল। তিনি একাগ্র চিত্তে চিন্তা করতে লাগলেন কিভাবে তার মনটাকে যুদ্ধ সম্পর্কিত বিষয় থেকে অন্য কোনো বিষয়ে ব্যাপৃত করে রাখবেন। শেষ পর্যন্ত তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে তিনি সুন্দর পোশাক পরিচ্ছদে ভূষিত হয়ে দুর্লভ সমস্ত প্রসাধনের সাহায্যে নিজেকে সজ্জিত করে দেবরাজ জোভের সম্মুখে উপস্থিত হয়ে নানা ছলাকলায় তাকে প্রলুব্ধ করবেন এবং তিনি তার অনুপম সৌন্দর্য ও ছলাকলায় মুগ্ধ হয়ে তার সঙ্গে রতিক্রিয়া প্রার্থনা করবেন। এইভাবে যখন তিনি রতিবিলাস ও রতিক্রিয়ায় পরিপূর্ণভাবে তৃপ্তি লাভ করবেন, তখন সর্বশ্রান্তিহর নিদ্রাদেবী এসে তার আঁখিপাতে অধিষ্ঠিত হবেন আর তিনি হারিয়ে যাবেন এক অচেতন জগতের আবেশ বিহ্বল মোদির অন্ধকারে। এরপর তিনি নিজের কক্ষে প্রবেশ করলেন। এই কক্ষটি তার পুত্র দেবশিল্পী ভালক্যান তার জন্য নির্মাণ করেছিলেন। এই কক্ষদ্বার এমন এক তালাচাবির দ্বারা রুদ্ধ থাকে যা অন্য কোনো দেবতা খুলতে পারেন না। এই কক্ষে প্রবেশ করে তিনি ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিলেন। এরপর পবিত্র জল দিয়ে শরীর থেকে ধুয়ে পরিষ্কার করে ফেললেন সমস্ত ক্লেদ ও আবর্জনা এবং লেপন করলেন সুগন্ধি জলপাই তেল। তেলের সুগন্ধ স্বর্গ ও মর্তের বাতাসকে চঞ্চল করে তুলল। এবার তিনি কামগন্ধবাহী হস্ত দ্বারা তার স্বর্ণাভ কেশগুচ্ছের বিন্যাস করলেন। দেবী মিনার্ভা অপূর্ব সূচিশিল্প সমৃদ্ধ যে বস্ত্রখানি তাকে প্রীতি উপহার স্বরূপ দান করেছিলেন, সেই বস্ত্রখানি তিনি পরিধান করে স্বর্ণসূত্রের নির্মিত বক্ষবন্ধনীর সাহায্যে তার সুউন্নত কুচ যুগলকে বন্ধন করলেন। তিনি তার কটিদেশে ধারণ করলেন শতমুক্তা খচিত একখানি স্বর্ণ মেখলা। কর্ণে পরিধান করলেন হীরক ও মরকত খচিত সুবর্ণ কুণ্ডল। মাথার উপর বিছিয়ে দিলেন সূক্ষ্ম ও স্ফটিক স্বচ্ছ একখানি রেশমি বস্ত্র, আর সেটা তার মুখোপরই সৃষ্টি করল এক সূক্ষ্ম অবগুণ্ঠন। তাঁর পদ্মপেলব পদযুগলকে শোভিত করলেন স্বর্ণ পাদুকায়। এইভাবে অপরূপ সজ্জায় সজ্জিত হয়ে কক্ষ থেকে নিষ্ক্রান্ত হলেন এবং দেবী ভেনাসকে আহ্বান করে তাকে বললেন, কোটেশন শুরু, আমি তোমাকে যে কাজের দায়িত্বভার গ্রহণ করতে বলবো, সে দায়িত্ব পালনে তুমি কি স্বীকৃত হবে? যেহেতু তুমি ট্রয় পক্ষ অবলম্বন করেছ আর আমি দানানদের পক্ষপাতিত্ব করছি, সেহেতু তুমি কি আমার প্রতি ক্রোধবশত আমার অনুরোধ প্রত্যাখ্যান করবে? কোটেশন শেষ। জোভ কন্যা ভেনাস প্রত্যুত্তর দিলেন, বললেন, কোটেশন শুরু, হে মহাশক্তিমান স্যাটার্ন কন্যা দেবরাজ্ঞী জুনো, বলো তুমি কি চাও। এই মুহূর্তে তোমার আজ্ঞা বা অনুরোধ পালনে তৎপর হব, যদি তা আমার সাধ্যাতীত না হয়। কোটেশন শেষ। দেবী জুনো
এক মিথ্যা কাহিনীর বর্ণনা দিলেন। বললেন, কোটেশন শুরু, তুমি আমাকে এমন এক মোহময়ী সুন্দরী নারীতে রূপান্তরিত করো যাকে দেখা মাত্রই যে কোনো দেবতা বা মানব সন্তান আমার সেই অনুপম সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমার পদযুগল চুম্বন করবে। আমি এখন দেবতাদের আদি পুরুষ ওসিয়ানাস ও দেবমাতা থেটিসের সঙ্গে সাক্ষাৎ করতে যাব। যখন দেবরাজ জোভ তাঁর পিতা স্যাটার্নের সঙ্গে আমাকে পৃথিবী ও সমুদ্র গর্ভস্থিত রিয়ার এক অন্ধকার কারাগৃহে নিক্ষেপ করেন, তখন ওসিনায়াস আমাকে সেখান থেকে মুক্ত করেন, তার গৃহে আমাকে আশ্রয় দেন এবং সেখানে আমাকে পরম স্নেহ ও আদরে আমাকে সেবা করেন। এখন তারা কলহে লিপ্ত এবং একে অপরের প্রতি এত বেশি ক্রুদ্ধ হয়ে আছেন যে তারা একই শয্যায় শয়ন করা থেকে বিরত আছেন। পেজ নাম্বার 199। এবং সে অভিপ্রায়ও সম্পূর্ণরূপে বর্জন করেছেন। সুতরাং তাঁদের বাসভবনে গিয়ে তাদের মধ্যে শান্তি, প্রীতি, সখ্যতা ও মৈত্রী স্থাপনের জন্য আমাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। আমার সে প্রয়াস যদি সফল হয় তাহলে তারা আমার প্রতি কৃতজ্ঞ হয়ে উঠবেন এবং আমি চিরকাল তাদের স্নেহ, মমতা ও ভালোবাসা লাভে ধন্য হব। কোটেশন শেষ। তার কথা শুনে হাস্যপ্রিয়া দেবী ভেনাস বললেন, কোটেশন শুরু, আমি তোমার অনুরোধ বা আদেশের কখনোই অমর্যাদা করব না, বা তা না করে আমার নৈতিকতাকে আমি বিসর্জন দেব না। কারণ যিনি আমাদের অধিপতি, আমাদের শাসনকর্তা, আমাদের কল্যাণ অকল্যাণ, শুভ অশুভের নিয়ন্তা, তুমি সেই দেবাধিপতি দেবরাজ জোভের সহধর্মিণী। কোটেশন শেষ। এই বলে দেবী ভেনাস যে বক্ষবন্ধনীতে তার স্তন যুগল বাঁধা ছিল তার বন্ধনী গ্রন্থি খুলে দেবী জুনোকে দান করলেন। সেই বক্ষবন্ধনী এমন অলৌকিক গুণে সমৃদ্ধ ছিল যে রমণী তা পরিধান করবে তাকে দর্শন মাত্রই তা দর্শকের অন্তরকে মোদির প্রেম, কামনা, বাসনা, রতি, আকাঙ্ক্ষা ইত্যাদি দ্বারা মথিত ও নিপীড়িত করবে। ব্যাকুল, বিহ্বল, উত্তেল হয়ে উঠবে তার প্রতিটি ইন্দ্রিয় এক অনাস্বাদিত ও তীব্র কাম আকাঙ্ক্ষায়। সে যতই বিজ্ঞ ও সংযমী হোক না কেন, তার সমস্ত বিচার বুদ্ধি মুহূর্তে অন্তর্হিত হবে। সেই বক্ষবন্ধনীটি জুনোর হস্তে অর্পণ করে বললেন, কোটেশন শুরু, এই বক্ষবন্ধনীটি আমার সমস্ত মোহময় গুণে সমৃদ্ধ এবং এর সাহায্যে যদি তোমার কুচ যুগলকে বন্ধন করো, আমি শপথ করে বলতে পারি তোমার মনের কোনো গোপন ইচ্ছা বা বাসনা অপূর্ণ বা অপরিতৃপ্ত থাকবে না। কোটেশন শেষ। জুনো তখন সহাস্যে পুলকিত অন্তরে সেই বক্ষবন্ধনীটির সাহায্যে তার সুপুষ্ট ও সুউন্নত স্তন যুগলকে আবদ্ধ করলেন। দেবী ভেনাস প্রত্যাবর্তন করলেন দেবরাজ জোভের বাসভবনে, আর দেবী জুনো অলিম্পাস পর্বতের শিখর দেশ হতে অবতরণ করতে লাগলেন নিম্নাভিমুখে। পিরিয়া ও এমথিয়া অতিক্রম করে অবিরাম চলতে লাগলেন বাতাসের মতো দ্রুত গতিতে, যতক্ষণ পর্যন্ত তিনি তুষার সমাচ্ছন্ন পর্বতমালা সমৃদ্ধ থ্রেসীয় অশ্বপালকদের দেশে না পৌঁছলেন। সেই পর্বত শিখরের উপর কোনো স্থানে তার পদযুগলকে বিশ্রাম নিতে না দিয়ে আবার তিনি এগিয়ে চললেন অব্যাহত গতিতে। এরপর তিনি অ্যাথোসে এসে উপস্থিত হলেন এবং মহান থোরাসের দেশে না পৌঁছানো পর্যন্ত তিনি সমুদ্রের তরঙ্গমালার উপর দিয়ে নৃত্যের ছন্দে তরঙ্গ দোলায় দোলায়িত হয়ে এগিয়ে চললেন। সেখানে তিনি মৃত্যুর ভগিনী নিদ্রা দেবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। নিদ্রা দেবীর হস্ত ধারণ করে তিনি বললেন, কোটেশন শুরু, হে নিদ্রা দেবী, তুমি মৃত্যুহীন দেবতা ও মরণশীল মানবকুলকে তোমার শক্তির দ্বারা প্রভাবিত করে থাকো। তুমি যদি আমার একটা কাজ করে দিয়ে আমাকে সাহায্য করো, তাহলে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞতা পাশে ও চির ঋণে আবদ্ধ থাকব।
আমি যখন দেবরাজ জোভকে দৃঢ়তার সঙ্গে গভীরভাবে আলিঙ্গন করব, তখন তুমি তার চোখ দুটিকে তোমার মায়া ও শক্তিতে আচ্ছন্ন করে ফেলবে নিবিড়ভাবে। আমি তার বিনিময়ে তোমাকে সুবর্ণ নির্মিত এমন একটা কেদারা দান করব যা কখনোই ভঙ্গুর নয়। আমার খঞ্জপুত্র ভালক্যান সেটা তোমার জন্য তৈরি করে দেবে, এবং কোনো ভোজ অনুষ্ঠানে যখন টেবিলে সুস্বাদু খাদ্য সামগ্রী পরিবেশন করা হবে, তখন তার বিপরীত দিকের স্বর্ণ কেদারায় উপবেশন করে পদযুগলকে স্থাপন করার জন্য একটি কাষ্ঠ নির্মিত অবলম্বনও নির্মাণ করে দেবে। কোটেশন শেষ। পেজ নাম্বার 200। নিদ্রা দেবী প্রত্যুত্তরে বললেন, কোটেশন শুরু, হে দেবরাজ্ঞী, আমি যে কোনো দেবতাকে আমার শক্তির দ্বারা অভিভূত করে তার চক্ষু দুটিকে ঘুমের আবেশে আচ্ছন্ন করে তুলতে সক্ষম। এমনকি দেবতাদের আদি পিতা ওসিয়ানাসকেও আমার শক্তির আবেশে আচ্ছন্ন করে তোলা আমার পক্ষে আদৌ কঠিন নয়। কিন্তু দেবরাজ জোভের আদেশ বা নির্দেশ ছাড়া তার সম্মুখে উপস্থিত হওয়া বা তাকে আমার দ্বারা প্রভাবিত করার সাহস আমার নেই। তুমি এখন আমাকে যা করতে বলছো, সেই কাজ করতে গিয়ে আমি একসময় যথেষ্ট শিক্ষা পেয়েছিলাম। সে সময় দেবরাজ জোভের মহাশক্তিমান পুত্র হারকিউলিস ট্রয় নগরী বিধ্বস্ত করে ইলিয়াম নগরী অভিমুখে তার জাহাজ নিয়ে সমুদ্রপথে পাড়ি দিচ্ছিলেন। তোমার নির্দেশ মেনে আমার শক্তির প্রভাবে দেবরাজ জোভকে আচ্ছন্ন করে তন্দ্রাভিভূত করেছিলাম। ইতিমধ্যে তুমি হারকিউলিসের বিরুদ্ধে একটা চক্রান্ত করেছিলে এবং সমুদ্রের বুকে সৃষ্টি করেছিলে প্রবল ঝঞ্ঝা, এবং হারকিউলিসকে তার বন্ধু ও সহচরদের থেকে বিচ্ছিন্ন করে কস নগরীতে আশ্রয় নিতে বাধ্য করেছিলে। দেবরাজ জোভ যখন আমার প্রভাব থেকে মুক্ত হলেন, তখন তিনি তোমার চক্রান্তের কথা জানতে পেরে প্রচণ্ড ক্রুদ্ধ হলেন। তিনি তখন স্বর্গাধিবাসী সমস্ত দেবতাকে সেখান থেকে সবেগে নিক্ষেপ করতে লাগলেন। তিনি বিশেষ করে আমার সন্ধান করতে লাগলেন এবং স্বর্গ থেকে আমাকে সমুদ্র গর্ভে নিক্ষেপ করতেন, যেখানে আমার নাম বিস্মৃতির অন্তরালে হারিয়ে যেত, যদি না দেবতা ও মানুষের ভীতি সৃষ্টিকারী নিশা দেবী আমাকে রক্ষা করতেন। আমি পালিয়ে গিয়ে তার কাছে আশ্রয় নিলাম, এবং জোভ তার ভয়ঙ্কর ক্রোধ সত্ত্বেও তিনি আমাকে সন্ধান করা থেকে বিরত হলেন, কারণ নিশা দেবীকে অসন্তুষ্ট করার মতো সাহস তার ছিল না। আবার এখন আমার পক্ষে যেটা করা অসম্ভব, সেই কাজ করার জন্য তুমি আমাকে অনুরোধ করছো। কোটেশন শেষ। দেবী জুনো নিদ্রা দেবীর কথার উত্তরে বললেন, কোটেশন শুরু, হে নিদ্রা দেবী, কেন এই ধরনের চিন্তাকে তোমার মনে প্রশ্রয় দিচ্ছ? তুমি কি মনে করো তার নিজের সন্তানের ব্যাপারে যতটা উদ্বিগ্ন হয়েছিলেন, ততটা উদ্বিগ্ন হবেন ট্রয়বাসীদের সাহায্য করার ব্যাপারে? শোনো, তুমি যে তরুণী পেসিথিওকে বিবাহ করার আকাঙ্ক্ষা তোমার অন্তরে পালন করে চলেছিলে দীর্ঘদিন ধরে, তার সঙ্গে তোমার বিবাহ দিয়ে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব, এই প্রতিশ্রুতি দিচ্ছি। কোটেশন শেষ। তার এহেন কথা শুনে নিদ্রা দেবী অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, কোটেশন শুরু, হে দেবী জুনো, স্টাইক্স নদীর পবিত্র জলস্পর্শ করে এবং এই ধরনী বক্ষপরি একটি হাত ও জলধি তরঙ্গে আর একটি হাত রেখে শপথ করো যে পেসিথিয়র সঙ্গে আমার বিবাহ দেবে। আর তোমার এই শপথ বাক্যের সাক্ষী থাকবেন দেবতা স্যাটার্ন এবং স্যাটার্নের সান্নিধ্যে যে সমস্ত দেবতারা সর্বদা অবস্থান করেন তাঁরা। কোটেশন শেষ। নিদ্রা দেবীর ইচ্ছানুযায়ী শপথ করলেন দেবী জুনো। এরপর সমুদ্র গর্ভে বসবাসকারী টাইটানদের আহ্বান করলেন এবং তাদেরকে তার শপথ বাক্যের সাক্ষী রাখলেন। এই কাজ সম্পন্ন করে তাঁরা নিজেদের ঘন কুয়াশার দ্বারা আবৃত করলেন এবং লেমস ও ইমব্রাস দ্বীপকে পিছনে ফেলে মৃদুমন্দ গতিতে
ইডা পর্বত অভিমুখে যাত্রা করলেন। তাঁরা লেকটাম দ্বীপে পৌঁছে স্থলপথে যাওয়ার জন্য সমুদ্রপথ পরিত্যাগ করলেন। তাঁরা যখন বৃক্ষের উপর দিয়ে পথ অতিক্রম করছিলেন, তখন তাদের পদবিক্ষেপে সমস্ত বৃক্ষরাজি কম্পিত হতে থাকল। এখানেই এসে নিদ্রা দেবী, পেজ নাম্বার 201, তার চলার গতিকে রুদ্ধ করে একটি সুদীর্ঘ পাইন বৃক্ষ শীর্ষে আরোহণ করলেন। তিনি সেই পাইন বৃক্ষের শাখা প্রশাখা ও পত্রগুচ্ছের আড়ালে নিজেকে লুকিয়ে রেখে এক সুমিষ্ট কণ্ঠ পক্ষীর ছদ্মবেশ ধারণ করলেন। সেই পাখিকে দেবতারা চ্যালসিস নামে অভিহিত করেছিলেন এবং মর্তবাসীরা তার নামকরণ করেছিলেন সিমিন্দিস। জুনো এরপর গিয়ে উপস্থিত হলেন ইডা পর্বতের সর্বোচ্চ শিখর গার্গারাসে। দেবরাজ জোভ তখন নিজের বেদী আসনে উপবেশন করে নৈসর্গিক শোভা অবলোকন করছিলেন। জুনোর প্রতি তার দৃষ্টি আকৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে দেবরাজ জোভ তার মধ্যে এমন এক উত্তপ্ত কামনা অনুভব করলেন, যে কামনা বহ্নি তার মধ্যে প্রজ্বলিত হয়েছিল যেদিন তারা তাদের পিতামাতার অগোচরে পরস্পরের সঙ্গে মিলিত হয়ে রতিসুখ উপভোগ করেছিলেন। তিনি তার সন্নিকটে উপস্থিত হয়ে দেবী জুনোকে জিজ্ঞাসা করলেন, কোটেশন শুরু, তুমি কোন আকাঙ্ক্ষা নিয়ে আমার কাছে অলিম্পাসের পর্বত শিখর থেকে ছুটে এসেছ? তোমার সঙ্গে না আছে রথ, না আছে অশ্ব। কোটেশন শেষ। জুনো তার কাছে সত্য গোপন করে বললেন, কোটেশন শুরু, আমি পৃথিবীর শেষ প্রান্তে সমস্ত দেবতার আদি পিতা ওসিয়ানাস ও মাতা থোরাসের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে আমার যাত্রা শুরু করেছি। তাঁরা আমাকে তাদের গৃহে আশ্রয় দিয়ে পরম স্নেহ ও ভালোবাসা দিয়ে আমার যত্ন বিধান করেছিলেন। এখন তাদের মধ্যে যে অপ্রীতি ও কলহের সম্পর্ক সৃষ্টি হয়েছে, তার অবসান ঘটিয়ে তাদের মধ্যে শান্তি, প্রীতি ও সৌহার্দ্য স্থাপনের জন্য যথাসাধ্য চেষ্টা করব। পরস্পরের প্রতি তারা এত বেশি ক্রুদ্ধ হয়েছেন যে তারা দীর্ঘদিন এক শয্যায় শয়ন করেননি। যাই হোক, অসংখ্য প্রস্রবণ সমৃদ্ধ ইডা পর্বতের নিম্নতম অংশে যে জাদু অশ্ব আছে, সেই আমাকে পৃথিবী ও সাগরের উপর দিয়ে বহন করে নিয়ে যাবে সেখানে। আমি অলিম্পাস পর্বত শিখর থেকে সেই উদ্দেশ্যেই তোমার সঙ্গে পরামর্শ করতে এসেছি। আমি যদি তোমার অজ্ঞাতসারে ওসিয়ানাস আবাসে গমন করি, তাহলে তুমি হয়তো আমার উপরে ভবিষ্যতে ক্রুদ্ধ হয়ে উঠতে পারো। এই ভয়ে আমি ভীত হয়ে উঠেছিলাম। কোটেশন শেষ। জোভ বললেন, কোটেশন শুরু, জুনো, হে প্রিয়তমা, ওসিয়ানাসার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তুমি অন্য কোনো সময় নির্বাচন করতে পারতে। এখন এসো, আমরা পরস্পরকে আলিঙ্গন করে রতিসুখ উপভোগ করি। এই মুহূর্তে আমি তোমার জন্য এত বেশি কামনা পীড়িত হয়ে পড়েছি, যা ইতিপূর্বে কোনো দেবী বা মানবীর জন্য অনুভব করিনি। এমনকি যখন আমি ইক্সিয়ন পত্নীর সঙ্গে রতিক্রিয়ায় লিপ্ত হই এবং তার গর্ভে পিরিট হাউসের জন্ম দিই, আবার অ্যাক্রিসিয়াস কন্যা ডেনাকে ভালোবেসে তাকে আমার অঙ্কশায়িনী করি এবং তার গর্ভে যশস্বী বীর পার্সিয়াসের জন্ম দিই, তখনও এইভাবে কামনা চঞ্চল হয়ে উঠিনি। এরপরে আমার ঔরসে ফেনিক্স কন্যার গর্ভে মিনোস ও রাহোডামান্সের জন্ম হয়। থিবসে যখন আমি ভ্রমণের উদ্দেশ্যে যাই, সেখানে সিমিলি ও অ্যালকোমেনার সঙ্গে আমার প্রণয় জন্মে। সেই প্রণয়ের ফলে অ্যালকোমেনার গর্ভে আমার মহাবীর পুত্র হারকিউলেসের জন্ম হয় এবং আমার ঔরসে সিমিলি যে সন্তানের জন্ম দেয় তার নামকরণ করি ব্যাক্কাস। সে ছিল অসাধারণ মানব দরদী। এর পরে ছিল রানী সেরেস, সুন্দরী লেটো এবং তুমি নিজে।
কিন্তু এই মুহূর্তে তোমার জন্য কামনায় এত বেশি অস্থির হয়ে উঠেছি যে সে সময় তাদের জন্য এমন অস্থিরতা অনুভব করিনি। কোটেশন শেষ। পেজ নাম্বার 202। জুনো আবার একটি মিথ্যা গল্পের অবতারণা করে বললেন, কোটেশন শুরু, হে স্যাটার্নের ভয়ঙ্কর পুত্র, তুমি কি বলছো? যে ইডা পর্বতের সমস্ত কিছু স্পষ্ট ও পরিষ্কারভাবে লক্ষ্য করা যায়, সেখানে তুমি আমাকে তোমার সঙ্গে রতিক্রিয়ায় লিপ্ত হতে প্ররোচিত করছো। যদি কোনো দেবতা আমাদের একসঙ্গে মিলিত হতে দেখেন এবং অন্যদের কাছে সে কথা প্রকাশ করেন, তাহলে আমি যখন তোমার আলিঙ্গন থেকে মুক্ত হব, তখন ভীষণ লজ্জা ও সংকোচে তোমার বাসভবনে প্রবেশ করা আমাদের পক্ষে দুঃসাধ্য হয়ে উঠবে। একান্তই যদি সে বাসনা তোমার প্রবল হয়ে থাকে, তাহলে তোমার পুত্র ভালক্যান আমার জন্য যে কক্ষ নির্মাণ করেছে এবং যার দ্বার এমন দুর্ভেদ্য যে অন্য কোনো দেবতার পক্ষে উন্মুক্ত করা সম্ভব নয়, আমরা সেই কক্ষে প্রবেশ করে পরস্পরের সঙ্গে মিলিত হতে পারি। কোটেশন শেষ। দেবরাজ জোভ বললেন, কোটেশন শুরু, দেবতা বা মানুষ আমাদের সুরথরত অবস্থায় দেখতে পাবে, এ নিয়ে ভীত বা চিন্তিত হয়ো না, কারণ আমরা নিজেদের এমন এক উজ্জ্বল স্বর্ণমেঘের আবরণে আচ্ছাদিত করব যে সূর্যর অত্যুজ্জ্বল কিরণমালাও সে মেঘের আবরণ ভেদ করতে পারবে না। কোটেশন শেষ। এই বলে স্যাটার্ন পুত্র তার স্ত্রীকে নিবিড়ভাবে আলিঙ্গন করলেন। ধরিত্রী দেবী তাদের জন্য সৃষ্টি করল এক সুকোমল তৃণশয্যা। সেই তৃণশয্যায় বিছানো ছিল শিশিরে ভেজা পদ্ম। সেই শয্যা ছিল এত বেশি মসৃণ, কোমল ও পুরু যে তা ভূমিপৃষ্ঠ থেকে অনেক ঊর্ধ্বে অবস্থান করছিল। সেই শয্যাতে যখন তারা শয়ন করে রতিক্রিয়ায় প্রবৃত্ত হলেন, তখন এক ঘন স্বর্ণমেঘের আবরণ তাদের আচ্ছাদিত করল। এইভাবে দেবরাজ জোভ রতিসুখ সাগরে নিমজ্জিত হয়ে পূর্ণ পরিতৃপ্তি লাভ করলেন এবং তারপর রতিক্লান্ত জোভ গভীর আবেশে নিদ্রাভিভূত হয়ে পড়লেন। নিদ্রাদেবী অ্যাকিয়ান জাহাজে উপস্থিত হয়ে তখন ভূবেষ্টনকারী দেবতা নেপচুনকে বললেন, কোটেশন শুরু, তুমি এখন দানানদের সাহায্য করতে পারো এবং তাদের জয়ের গৌরবও দান করতে পারো, কিন্তু তা অতি অল্প সময়ের জন্য, অর্থাৎ দেবরাজ জোভ যতক্ষণ সুষুপ্তিতে মগ্ন থাকবেন শুধুমাত্র সেই সময়টুকুর জন্য। আমি তাকে গভীর নিদ্রার আবেশে আবিষ্ট করেছি, আর তিনি জুনোকে নিয়ে রতিক্রিয়ায় লিপ্ত হয়েছেন। কোটেশন শেষ। নিদ্রা এরপরে যুদ্ধক্ষেত্রে যোদ্ধাদের মধ্যে গিয়ে ইতস্তত বিচরণ করতে লাগলেন। তিনি বুঝতে পারলেন নেপচুন পূর্বাপেক্ষা অধিক ব্যগ্র হয়ে পড়েছেন দানানদের সাহায্য করার জন্য। নেপচুন প্রথম সারির যোদ্ধাদের সম্মুখে উপস্থিত হয়ে তাদের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন, কোটেশন শুরু, শোনো আর্গেভস যোদ্ধারা, আমরা কি প্রায়ামপুত্র হেক্টরকে আমাদের রণতরীগুলো অধিকার করতে এবং তাদের জয়ের গৌরবে গৌরবান্বিত হতে দেব? অ্যাকিলিসকে এখনো যুদ্ধ হতে বিরত থেকে তার জাহাজের অন্ধকার প্রকোষ্ঠে বসে আলস্য বিলাসে দিনাতিপাত করতে দেখে হেক্টর বিজয়ীর সম্মান অর্জন করবে বলে স্পর্ধা প্রকাশ করছে। সুতরাং আমার পরামর্শ অনুযায়ী তোমরা কাজ করার চেষ্টা করো। এসো, আমরা সকলে দু একটি করে দুর্ভেদ্য ও বিরাট আকারের ঢাল একটি করে সুদীর্ঘ বর্ষা হস্তে ধারণ করে এবং লৌহ নির্মিত একটি করে শিরস্ত্রাণে মস্তক আবৃত করি। তোমাদের কে নেতৃত্ব দেবে এ নিয়ে তোমরা আদৌ চিন্তিত হও না। আমি যথেষ্ট যোগ্যতার সঙ্গে তোমাদের নেতৃত্ব দান করব। তখন দেখতে পাবে হেক্টরের পক্ষে কোনো ক্রমেই আমাদের আক্রমণ প্রতিরোধ করা সম্ভব হবে না। কোনো প্রধান যোদ্ধা যদি বৃহৎ আকারের দুর্ভেদ্য কোনো ঢালের অধিকারী না হন, তাহলে তিনি সেই ধরনের, পেজ নাম্বার 203, কোনো ঢাল সংগ্রহ করুন।
কোটেশন শেষ। নেপচুনের পরামর্শ স্বীকার করে নিতে কেউই দ্বিধাবোধ করল না। টাইডেউস পুত্র ডায়োমেড, ইউলিসিস ও রাজা আগামেমনন সুনিপুণভাবে সৈন্য ব্যূহ রচনা করে রণসাজে সজ্জিত হবার জন্য প্রস্তুত হলেন। এরপর সমস্ত বীর যোদ্ধারা বর্ম বিনিময় করলেন। যিনি শ্রেষ্ঠ বীর তিনি গ্রহণ করলেন শ্রেষ্ঠ ও দুর্ভেদ্য বর্ম, আর বীরত্বের মাপকাঠিতে যিনি অপেক্ষাকৃত নিম্নমানের তিনি তার যোগ্যতা অনুযায়ী ঢাল গ্রহণ করলেন। তারা এইভাবে সমস্ত রকমভাবে প্রস্তুত হয়ে নেপচুনকে নেতৃত্ব দিলেন এবং তাকে সৈন্যদের পুরোভাগে রেখে আক্রমণাত্মক অভিযান শুরু করলেন। নেপচুন তার বজ্রকঠিন হস্তে ধারণ করলেন এক সুতীক্ষ্ণ ক্ষুরধার তরবারি। তার ভয়ঙ্কর ভীম মূর্তি দেখে শত্রুপক্ষীয় যোদ্ধারা সভয়ে পশ্চাদপসরণ করতে লাগল। অন্যদিকে হেক্টরও রণসাজে সজ্জিত সৈন্যদের ব্যূহ রচনা করলেন অসাধারণ দক্ষতার সঙ্গে। এরপর হেক্টর ও নেপচুনের সঙ্গে শুরু হল ঘোরতর যুদ্ধ। ট্রয় পক্ষে ছিলেন হেক্টর আর নেপচুন ছিলেন আর্গিভদের পক্ষে। যখন দুই পক্ষের বিপুল সৈন্য পরস্পরের সম্মুখীন হল তখন তাদের রণগর্জনে দিকবিদিক প্রকম্পিত হতে থাকল। উত্তাল সমুদ্র তরঙ্গ, ক্রমে বিস্তৃত প্রজ্বলিত লেলিহান অগ্নিশিখা, অরণ্য বৃক্ষ সমূলে উৎপাটনকারী প্রবল ঝঞ্ঝা, বিধ্বংসী জলোচ্ছ্বাস ও প্রবল বন্যা ইত্যাদির মত্ত গর্জন তুচ্ছ হয়ে গেল উভয় পক্ষের সৈন্যদের উন্মত্ত কর্ণবিদারক রণগর্জনের কাছে। হেক্টর প্রথমে বীর অ্যাজাক্সকে লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করলেন। অ্যাজাক্স তখন তার দিকে ক্রমশ এগিয়ে আসছিলেন। অ্যাজাক্সের যে ঢাল তার বক্ষদেশকে রক্ষা করছিল, হেক্টরের নিক্ষিপ্ত সেই বর্ষা সেখানে প্রতিহত হয়ে ফিরে এলো। হেক্টরের নিক্ষিপ্ত বর্ষা লক্ষ্যভেদে ব্যর্থ হওয়ার কারণে তিনি ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে তার নিজের সৈন্যদলের মধ্যে ফিরে গেলেন। কিন্তু ফিরে যাওয়ার সময়ে টেলামন পুত্র অ্যাজাক্স তাকে লক্ষ্য করে এক বিরাট প্রস্তরখণ্ড নিক্ষেপ করলেন। এই বিরাট আকারের প্রস্তরখণ্ডগুলোকে সমুদ্র উপকূল থেকে সংগ্রহ করে আনা হয়েছিল এবং সেগুলোকে ব্যবহার করা হয়েছিল আর্গিভসদের জাহাজগুলোর চারিপাশে ভারের সমতা বজায় রাখার জন্য। সেখান থেকে একটি বৃহৎ প্রস্তরখণ্ড তুলে নিয়ে হেক্টরকে লক্ষ্য করে নিক্ষেপ করলেন বীর অ্যাজাক্স। প্রস্তরখণ্ডটি তার ঢালে আঘাত করে সঙ্গে সঙ্গে প্রতিহত হয়ে পিচ্ছিল গতিতে হেক্টরের ঘাড়ে গিয়ে আঘাত হানল। হেক্টর সে আঘাত সহ্য করতে পারলেন না। তিনি লাট্টুর মতো আবর্তিত হতে লাগলেন চারিদিকে। দেবরাজ জোভ নিক্ষিপ্ত বজ্রের আঘাতে যেমন কোনো বিশালাকারের ওক বৃক্ষ সমূলে উৎপাটিত হয়ে ভূতলে পতিত হয়, তেমনিভাবে হেক্টর ধুলার উপর ভুলুণ্ঠিত হলেন। তার হস্তধৃত বর্ষাটি তার হস্তচ্যুত হয়ে ও শিরস্ত্রাণ মস্তকচ্যুত হয়ে ভূতলে নিক্ষিপ্ত হল সবেগে। সেই অপ্রত্যাশিত দৃশ্য দেখে একিয়ান সৈন্যদল মহানন্দে কোলাহল করতে করতে এগিয়ে আসতে লাগল। হেক্টরের বীর বলিষ্ঠ বপুখানি টেনে নিয়ে যাবার জন্য। একই সঙ্গে তারা ট্রয় সৈন্যদের লক্ষ্য করে বর্ষার জলধারার মতো তীর বর্ষণ করতে লাগল। কিন্তু হেক্টরের দেহে নূতন করে কেউই আঘাত হানতে সক্ষম হল না। তার আগেই পলিপ্রামাস, এজিনর, ইনিয়াস ও লাইসীয় বীর সার্পেডন ও গ্লকাস প্রমুখ ট্রয় সৈন্যাধ্যক্ষরা তাদের ঢালের সাহায্যে হেক্টরের পেজ নাম্বার 204 দেহটিকে সুরক্ষায় আচ্ছাদিত করলেন। এরপর তার সহকর্মী বন্ধুরা তার দেহটিকে ভূমিপৃষ্ঠ থেকে উত্তোলন করলেন এবং অদূরে রণক্ষেত্রের পশ্চাৎভাগে অপেক্ষমান রথে আরোহণ করিয়ে সারথিকে রথ চালনা করার নির্দেশ দিলেন। রথ জ্যান্থাস নদীর তীরে গিয়ে উপনীত হল। ভয়ঙ্কর যন্ত্রণায়
হেক্টরের সমস্ত চেতনা লুপ্ত হয়ে গিয়েছিল। তারা তাকে রথ থেকে নামিয়ে মাটিতে শুইয়ে দিলেন এবং তার শরীরে জোফপুত্র জ্যান্থাস নদীর পবিত্র জল ঢালতে লাগলেন। ধীরে ধীরে তার নাসারন্ধ্র দিয়ে নিঃশ্বাস প্রবাহিত হতে থাকল। তিনি চোখ মেলে তাকালেন। এরপর জানুর উপর ভর দিয়ে বসে একবার রক্ত বমন করলেন এবং সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেলেন। তার চোখ দুটো আবার বন্ধ হয়ে গেল। চোখের সামনে নেমে এলো ঘন অন্ধকার, কারণ যন্ত্রণা দুঃসহ হওয়ায় তার চৈতন্য ধীরে ধীরে লোপ পেতে থাকল। যখন আর্গিভসরা দেখল যুদ্ধক্ষেত্র থেকে হেক্টরকে অপসারিত করা হচ্ছে, তখন তারা মহা উৎসাহে উজ্জীবিত হয়ে আরো প্রচণ্ড গতিতে আক্রমণ করল ট্রয় সৈন্যদের। অয়েলিয়াস পুত্র অ্যাজাক্স এনপস পুত্র স্যাটোনিয়াসের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে বর্ষা দ্বারা আঘাত করলেন। এক সময় এনপস স্যাটোনইস নদীর তীরে তার গবাদি পশুদের চারণ করছিলেন। তখন নদীগহ্বর থেকে সহসা এক জলপরী উত্থিত হয়ে এনপসের সম্মুখে আবির্ভূত হলেন এবং এনপসের সঙ্গে সঙ্গম প্রার্থনা করলেন। এরপর তারা উভয়ে সঙ্গমে লিপ্ত হন এবং তার ফলে স্যাটোনিয়াসের জন্ম হয়। অয়েলিয়াস পুত্র তাঁর সন্নিকটে উপস্থিত হয়ে স্যাটোনিয়াসের পাঁজরের নিম্নভাগে তার বর্ষা বিদ্ধ করলেন। সেই বর্ষা তার উদরদেশ ভেদ করে অপর প্রান্ত দিয়ে নির্গত হল। মুহূর্তের মধ্যে তার নিষ্প্রাণ শরীর সশব্দে মাটিতে লুটিয়ে পড়ল। এবার ওই নিহত শরীরটাকে অধিকার করবে কে, এই নিয়ে দুপক্ষের মধ্যে আবার তুমুল যুদ্ধ শুরু হলো। এই মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য প্যান্টহাউস পুত্র পলিডামাস সম্মুখে অগ্রসর হয়ে এরিলাইকাস পুত্র প্রথেনরের দক্ষিণ স্কন্ধে তার বর্ষা বিদ্ধ করলেন। ওই ভয়ঙ্কর বর্ষার তীক্ষ্ণ শানিত ফলক তার দক্ষিণ স্কন্ধ ভেদ করে অন্য প্রান্ত দিয়ে নির্গত হল। প্রথেনর ধুলোর উপর পড়ে গিয়ে প্রাণপণ চেষ্টায় মাটি আঁকড়ে ধরার চেষ্টা করলেন। পলিডামাস তখন গর্বোদ্ধত স্বরে বলতে থাকলেন, কোটেশন শুরু, এবারও প্যান্টহাউস পুত্রের নিক্ষিপ্ত বর্ষা লক্ষ্যভ্রষ্ট হয়নি বা ব্যর্থ হয়ে যায়নি। একজন আর্গিভের শরীরে তা বিদ্ধ হয়েছে এবং সেই বর্ষাদণ্ডকে অবলম্বন করে সে মৃত্যুপুরী অভিমুখে যাত্রা করবে। কোটেশন শেষ। পলিডামাসের গর্বোদ্ধৃত বাক্য ক্রোধে উন্মত্ত করে তুলল আর্গিভসদের। টেলামন পুত্র অ্যাজাক্স তার কথা শুনে সব থেকে বেশি ক্রুদ্ধ হলেন, কারণ তার অত্যন্ত নিকটেই প্রথেনর শত্রু হস্তে নিহত হল। পলিডামাস যখন তার কাজ শেষ করে সৈন্যদলের মধ্যে ফিরে যাচ্ছিলেন, তখন অ্যাজাক্স তাঁকে লক্ষ্য করে একটি বর্ষা নিক্ষেপ করলেন। পলিডামাস অত্যন্ত ক্ষিপ্র গতিতে একপাশে সরে গিয়ে নিজের প্রাণ রক্ষা করলেন, কিন্তু সেই বর্ষা অ্যান্টেনর পুত্র আর্কেলোকাসকে বিদ্ধ করল, কারণ বিধি নির্দিষ্ট বিধান অনুযায়ী তার মৃত্যু লিপিবদ্ধ ছিল। ঘাড়ের কাছে যেখানে মেরুদণ্ডটি শেষ হয়েছে, সেখানে বর্ষাটি বিদ্ধ হতেই আর্কেলোকাস নিষ্প্রাণ দেহে মাটিতে লুটিয়ে পড়ল। তা দেখে অ্যাজাক্স পলিডামাসকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে লাগলেন, কোটেশন শুরু, পলিডামাস, সত্যি করে বলো, এই লোকটি কি প্রথেনরের থেকে হত্যার জন্য অধিকতর যোগ্য? লোকটিকে দেখে ধনী, সম্ভ্রান্ত এবং উচ্চ বংশজাত বলেও মনে হয়। হতে পারে সে নাইট অ্যান্টেনরের পুত্র অথবা ভ্রাতা, কারণ অ্যান্টেনরের আকৃতি প্রকৃতির সঙ্গে তার যথেষ্ট সাদৃশ্য ও সামঞ্জস্য আছে। কোটেশন শেষ। পেজ নাম্বার 205। প্রকৃতপক্ষে অ্যাজাক্স আর্কেলোকাসের সঠিক পরিচয় জানতেন এবং তার পরিচয় সম্বন্ধে বিদ্রুপাত্মক বাক্য উচ্চারণ করার জন্য ট্রয় সৈন্যরা অ্যাজাক্সের উপর ভয়ঙ্কর ক্রুদ্ধ হল। অ্যাকামাস তখন দ্রুত এগিয়ে এসে তার নিহত ভাইয়ের শরীরের দুপাশে পা দুটো ফাঁক করে দাঁড়ালো। এদিকে প্রোমাকাসকে
ওর ভাইয়ের মৃত শরীরটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে আসতে দেখে অ্যাকামাস তাকে লক্ষ্য করে একটি শানিত বর্ষা নিক্ষেপ করল। বর্ষা অব্যর্থ লক্ষ্যে বিদ্ধ করল প্রোমাকাসকে। সেই বর্ষার আঘাতে তৎক্ষণাৎ মৃত্যু হল প্রোমাকাসের। অ্যাকামাস তার শরীরের দুপাশে পা রেখে গর্বোদ্ধত স্বরে চিৎকার করে বলল, কোটেশন শুরু, ওহে গর্বিত আর্গিভস তীরন্দাজগণ, একটা কথা স্মরণ রেখো, দুঃখ, কষ্ট, শ্রম, মৃত্যু, শোক, যন্ত্রণা শুধুমাত্র আমাদের জন্য নির্দিষ্ট নয়। তোমাদের মধ্যেও কয়েকজনকে আমাদের মতো সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা সহ্য করতে হবে। দেখো, আমার বর্ষায় বিদ্ধ হয়ে প্রোমাকাস চিরনিদ্রায় শায়িত রয়েছে। আমার ভাইয়ের রক্তপাতের ঋণ তোমরা যথাশীঘ্রই পরিশোধ করেছ। যে ব্যক্তির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তার কোনো আত্মীয় বা স্বজন জীবিত থাকে, সে সত্যিই ধন্যবাদের যোগ্য। কোটেশন শেষ। তার বিদ্রুপাত্মক বাক্যে সমস্ত আর্গিভ ভয়ঙ্করভাবে ক্রুদ্ধ হল। সর্বাধিক ক্রোধান্বিত হলেন পেনেলিয়স। তিনি অ্যাকামাসকে আক্রমণ করার জন্য লাফ দিয়ে উঠলেন, কিন্তু অ্যাকামাস সেখানে ছিল না। সে তখন অসংখ্য মেষপালের অধিকারী ধনী ফরবাস পুত্র ইলিয়নিয়াসকে হত্যা করেছে। অন্যান্য ট্রয়বাসীর থেকে এই ফরবাসকে বিপুল অর্থ, বিত্ত, সম্পদের অধিকারী করেন মার্কারি। ইলিয়নিয়াস ছিল তার একমাত্র পুত্র। পেনিলিয়াস ইলিয়নিয়াসের ভ্রুর ঠিক নিচে তার চোখের মধ্যে তার বর্ষাটিকে এমনভাবে বিদ্ধ করলেন যে তার চোখের মণিটি চক্ষু প্রকোষ্ঠ থেকে উৎপাটিত হয়ে বেরিয়ে এলো। বর্ষা ফলকটি তার চক্ষু ভেদ করে ঘাড়ের অন্য প্রান্ত দিয়ে নির্গত হল। তৎক্ষণাৎ সে পেনেলিয়াসের সম্মুখে দু হাত ছড়িয়ে দিয়ে সশব্দে মাটিতে পড়ে গেল কাটা কলা গাছের মতো। এরপর পেনেলিয়াস তার তরবারি কোষমুক্ত করে তার ঘাড়ে সজোরে আঘাত করার সঙ্গে সঙ্গে শিরস্ত্রাণ সহ তার মাথাটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে গিয়ে পড়ল সামান্য গতিযুক্ত হয়ে। তখনও তার কর্তিত মস্তকের চক্ষু মধ্যে বর্ষা ফলকটি বিদ্ধ হয়েছিল। এরপর ইলিয়নিয়াসের কাটা মুণ্ডটি হাতে করে তুলে ধরে ট্রয় সৈন্যদের দেখিয়ে গর্বিত স্বরে তিনি বলতে লাগলেন, কোটেশন শুরু, ট্রয়ের সৈন্যগণ ও উপস্থিত সমবেত জনগণ, তোমরা শোনো। মহান ইলিয়নিয়াসের পিতামাতাকে তাঁদের গৃহে বসে তাদের সন্তানের জন্য শোক পালন করতে বলো। আমরা আর্গিভসরা যখন আমাদের সমস্ত জাহাজ সহ ট্রয় থেকে স্বদেশে প্রত্যাবর্তন করব, তখন অ্যালিজেনর পুত্র প্রোমাকাস পত্নীও তার প্রিয়তম পতিকে ফিরে পাবার আনন্দ থেকে চিরকালের জন্য বঞ্চিত হয়ে গভীর শোকে অশ্রু বিসর্জন করতে থাকবে। কোটেশন শেষ। পেনেলিয়াসের কথা শুনে মহা ভয়ে আচ্ছন্ন হয়ে পড়ল ট্রয় সৈন্যরা এবং পালিয়ে যাবার জন্য নিরাপদ আশ্রয়ের সন্ধানে চারিদিকে ভীত ত্রস্ত দৃষ্টিতে তাকাতে লাগল। হে অলিম্পাস পর্বতবাসিনী দেবী মিউজেস, আপনি বলুন, ঝঞ্ঝা ও ভূমিকম্পের দেবতা নেপচুন যখন যুদ্ধ সৌভাগ্যের গতি পরিবর্তন করেছিলেন, তখন আর্গিভসদের মধ্যে কে প্রথমে নিহত সৈনিক এবং তাদের শোণিতলিপ্ত বর্ম ইত্যাদি বহন করে নিয়ে আসে যুদ্ধক্ষেত্র থেকে? প্রথমে টেলামন পুত্র অ্যাজাক্স মাইসীয় সেনাধ্যক্ষ গিটিয়াস পুত্র হিটিয়াসকে তাঁর অস্ত্রাঘাতে আঘাত করেন। অ্যান্টিলোকাস হত্যা করেন ফ্যালসেস ও মারমারাসকে। মেরিয়ন্স হত্যা করেন মরিস ও পেজ নাম্বার 206 হিপ্পোসানকে। টিউসারের হাতে নিহত হন প্রথুন ও পেরিফেটেস। এরপর অ্যাট্রেউস পুত্র আহত করেন হাইপেরিনরকে। তার বর্ষা তার উদর ভেদ করে পৃষ্ঠদেশ থেকে নির্গত হল এবং অন্ত্র যকৃৎ বেরিয়ে এসে তৎক্ষণাৎ তার মৃত্যু ঘটল।
অয়েলিয়ার পুত্র অ্যাজাক্স সব থেকে অধিক সংখ্যক শত্রু সৈন্যকে নিহত করেন। তিনি ছিলেন সর্বাধিক দ্রুতগতিসম্পন্ন এবং যখন দেবরাজ জোভ তার শত্রুপক্ষীয় সৈন্যদের মধ্যে ভয় আর আতঙ্ক ছড়িয়ে দিতেন, তখন পলায়নরত শত্রু সৈন্যদের সহজে ধরে ফেলে তাদের হত্যা করতেন বীরাগ্রগণ্য অ্যাজাক্স। শেষ হলো কোয়ারেন্টিন রিডিংসের আজকের পর্ব। আমাদের মহাকাব্য পাঠের ব্যাপারে আপনাদের কাছ থেকে আমরা যথেষ্ট ইতিবাচক সাড়া পেয়েছি, এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের কোয়ারেন্টিন রিডিংসের ব্যাপারে আপনাদের কোনো রকম মতামত বা পরামর্শ থাকলে যোগাযোগ করতে পারেন এই মেল আইডিতে info.fsdju@gmail.com।